মেঘলার এক মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়। সেই পরিবারে মেঘলার দুই ননদ থাকে। এক ননদের নাম দিয়া এবং অন্য ননদের নাম ঈশিতা। মেঘলা বিয়ে হয়ে আসার পর থেকে তার সাথে ছোট ননদ ঈশিতার খুব ভালো বন্ধুত্ব হয়, কিন্তু বড় ননদ দিয়া যেহেতু খুব অহংকারী, তাই সে মোটেই মেঘলাকে পছন্দ করে না। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে দুই ননদের বিয়ে ঠিক হয়। দিয়া এক কোটিপতি বাড়ির ছেলেকে পছন্দ করে বিয়ে করার জন্য। অন্যদিকে ঈশিতার এক সাধারণ গরিব মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে বিয়ে ঠিক হয়। তবে ঈশিতার হবু স্বামী দীপক গরিব হলেও সে খুব চরিত্রবান এবং সৎ ছিল। দুই ননদের বিয়ে হয়ে যাওয়ার পর তারা যখন যে যার মতো শ্বশুরবাড়িতে যাবে, তখন মেঘলার খুবই মন খারাপ করে। এই শোনো বৌদি, এরকম কুমিরের কান্না কাঁদতে হবে না। তুমি তো মনে মনে খুব শান্তি পাচ্ছ। আমরা এখন নিজেদের শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। যাই হোক বাবা, আমি আমার কোটিপতি শ্বশুর বাড়িতে যাচ্ছি। তোমাদের মতো গরিব বাপের বাড়ির সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি টাকার ওপর শুয়ে শুয়ে রাজত্ব করব। আর হ্যাঁ, বেকার বেকার আমাকে কিন্তু জ্বালাতন করবে না। আমি চললাম। এই বলে দিয়া তার কোটিপতি শ্বশুরবাড়ির লোকেদের সাথে বড় 4 চাকা গাড়ি করে চলে যায়। অন্যদিকে ঈশিতার তার বাবা মা দাদা বৌদিকে ছেড়ে যেতে খুব খারাপ লাগে। বৌদি, তোমরা খুব ভালো থেকো, সব সময় নিজেদের খেয়াল রাখবে। আর হ্যাঁ, আমি মাঝে মাঝেই তোমাদের সাথে দেখা করতে আসব। তুমি সুখে থাকলেই আমাদের শান্তি। তুমি সাবধানে থেকো, কেমন? আর হ্যাঁ, আমিও তোমার সাথে দেখা করতে যাব। দেখলে তো তোমার দিদি কেমন অহংকারীদের মতো কথা বলে বাপের বাড়ি থেকে বিদায় নিল, কিন্তু তুমি যেন কখনো ওর মতো অহংকারী হবে না। এখন হয়তো তোমার শ্বশুরবাড়ির লোকেরা মধ্যবিত্ত, কিন্তু কোনোদিন যদি বড়লোক হয়ে যায়, তবুও কিন্তু তুমি অহংকার দেখাবে না। টাকা দিয়ে মানুষের চরিত্র বিচার হয় না বৌদি। আমি সবসময় সাদামাটা ছিলাম আর সাদামাটাই থাকবো, কারণ টাকা দিয়ে ক্লাস কেনা যায়, ভদ্রতা কেনা যায় না। এই বলে ঈশিতা তার গরিব শ্বশুরবাড়ির লোকেদের সাথে বিদায় নেয়। এই বলে ঈশিতা শ্বশুরবাড়িতে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু মাঝে মাঝে মেঘলার দিয়া এবং ঈশিতার কথা মনে পড়ে। একদিন মেঘলা তার দুই ননদকে ফোন করে বাপের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায়, কারণ আজকে মেঘলা স্বামী প্রীতমের জন্মদিনের অনুষ্ঠান। তুমি যদি তোমার স্বামীকে নিয়ে একবার বাপের বাড়িতে আসতে তাহলে খুব ভালো হতো দিয়া, কারণ প্রত্যেক বছর আমরা সবাই মিলে একসাথে তোমাদের দাদার জন্মদিন খুব ভালো করে পালন করি। তাই আজকে তোমরা দুই বোন যদি উপস্থিত থাকো তাহলে ও খুব খুশি হবে। আমার বর এখন বড় বড় বিজনেস ডিল করছে, অফিসের কাজে ব্যস্ত, আর তুমি বলছো এখন বাপের বাড়িতে যাব আমার গরিব দাদার জন্মদিন সেলিব্রেট করতে? ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব নয় বৌদি। এরকম করে বলতে নেই দিয়া, তোমার দাদা তোমাকে খুব ভালোবাসে। তুমি সন্ধ্যাবেলা 1 ঘন্টার জন্য পারলেও এসো। আমি ভালো করেই জানি তুমি আমাকে কেন ডাকছো, কারণ আমার বর কোটিপতি, আর আমরা যদি দাদার জন্মদিনে যাই তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে উপহার নিয়ে যাব। সেই উপহারের লোভে পড়েই তুমি এখন আমাকে ইনভাইট করছো। ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব। এই বলে দিয়া ফোন রেখে দেয়, কারণ সে এখন পার্লারে ভীষণই ব্যস্ত। তার অট্টালিকা সমান শ্বশুরবাড়ি, 10টা চাকর বাকরও আছে, তাই সে কিছুতেই বাপের বাড়িতে যেতে চায় না। কিন্তু আজকে সে ঠিক করে 1 ঘন্টার জন্য হলেও বাপের বাড়িতে যাবে। আজকে বরঞ্চ দাদার জন্মদিনে গিয়ে ঘুরেই আসবো, কারণ আমার গরিব বোনও তো আসবে, আর আমি সবার সামনে আমার বোন দাদা বৌদি সবাইকে অপমান করতে পারবো। এই সুযোগ ছাড়া যাবে না। তাতে যদি আমার লক্ষ টাকা খরচা হয়ে হোক না, কোনো ব্যাপার নয়। দিয়া এই ভেবে আনন্দিত হয়ে ওঠে। অন্যদিকে মেঘলা যখন তার ছোট ননদ ঈশিতাকে ফোন করে নিমন্ত্রণ জানায়, তখন ঈশিতা খুবই খুশি হয়। সে তাড়াতাড়ি করে দাদার জন্মদিন উপলক্ষে বাড়িতে পায়েস, মাছ মাংস ইত্যাদি রান্না করে, কারণ সেই খাবারগুলো নিয়ে সে বাপের বাড়িতে যাবে। অন্যদিকে দিয়া বড় শপিং মলে গিয়ে লক্ষ টাকার ঘড়ি, লক্ষ টাকার স্যুট, দামি দামি বুট জুতো ইত্যাদি কিনে নেয়। সন্ধ্যাবেলা দুই বোন তাদের স্বামীকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। দিয়া যখন গাড়ি থেকে নামি, তখন তার পেছন পেছন 5টা চাকর দামি দামি গিফট নিয়ে গাড়ি থেকে নেমে আসে।
আর অন্যদিকে ঈশিতা একটা সাধারণ নীল রঙের শাড়ি পরে স্বামীর সঙ্গে সেখানে আসে। হ্যাপি বার্থডে দাদা, এই দেখ আমার 5 জন চাকরের হাতে তোর জন্য দামি দামি গিফট রাখা আছে, তুই সব কটাই নিয়ে নে। আর ঈশিতা, তোর এরকম দুর্দশা হয়েছে কেন? ইস, নোংরা একটা নীল রঙের শাড়ি পরেছিস, আর তোর বরটাকে দেখে মনে হচ্ছে কয়লা খনিতে কাজ করে এসেছে। আজকে দাদার জন্মদিন, তুই একটু ভদ্রসভ্য মতো সেজে আসতে পারলি না বল? মানুষের পোশাকে তার ভদ্রতার পরিচয় পাওয়া যায় না দিদি। তুই তো বড়লোকিদের মতো ভদ্রসভ্য পোশাক পরে আছিস, কিন্তু তোর মুখের কথা শুনে মনে হয় তুই আমাদের থেকেও গরিব। যাই হোক, আমি তোর সাথে এখন কথা বাড়াতে চাই না। কিছুক্ষণ পর প্রীতম জন্মদিন উপলক্ষে কেক কাটে। কেক কাটার পর তারা যখন একসাথে ডিনার করতে বসে, তখন দিয়া বলে, আমার বর এসব খাবার মোটেই খেতে পারে না। রাত্রিবেলায় ইংলিশ ডিনার করে, এরকম বিরিয়ানি মাংস খাওয়ার ওর অভ্যাস নেই। আর ঈশিতা, তুই দাদার জন্মদিনে শুধুমাত্র রান্নাবান্না করে নিয়ে চলে এসেছিস, কোনো দামি গিফট নিয়ে আসিসনি। ওপ সরি, তোরা তো আবার গরিব। দিয়া, তোমার দাদার এত দামি দামি গিফট নেওয়ার মোটেই অভ্যাস নেই। তুমি যে গিফটগুলো নিয়ে এসেছো তুমি সেগুলো ফেরত নিয়ে যাও। তোমার দাদা সাধারণ বাসে ট্রামে করে অফিস যাওয়া আসা করে, তাইও এত দামি জিনিস পরতে পারবে না। তুমি তোমার স্বামীকে নিয়ে এসেছো, এটাই আমাদের জন্য অনেক। মেঘলার কথা শুনে দিয়া একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাই সে সমস্ত গিফট নিয়ে তার স্বামীর সাথে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। তোমার ওই ভিখারি 3rd ক্লাস বাপের বাড়িতে আমি আর কোনোদিনও যাব না। এদিকে আমি কোটি কোটি টাকার মালিক, আর ওরা কিনা আমাদের আপ্যায়ন না করে আমাদেরকে কথা শোনাতে ব্যস্ত। ওদের কাছে তুই গরিব, দিয়া আর ওর বড় হলো বেস্ট। সুতরাং আমি ওরকম ফালতু লোকেদের সাথে কথা বলতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ, আমিও কোনো সম্পর্ক রাখবো না। আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে গিফট কিনলাম, আর সবকিছু ফিরিয়ে দিল? এত বড় সাহস! সেদিন থেকে দিয়া আর কখনো তার বৌদির ফোন ধরতে চায় না। কিন্তু অন্যদিকে ঈশিতা মাঝে মাঝেই তার বৌদির সঙ্গে দেখা করে। একদিন হঠাৎ করে মেঘলা শ্বশুর মশাইয়ের খুব শরীর খারাপ করে, কারণ তার হার্টে ব্লকেজ ধরা পড়ে। 2 দিন বাদে বাবার অপারেশন। প্রীতম, আমরা কোথা থেকে 5 লক্ষ টাকা জোগাড় করি বলতো? এত টাকা আমাদের কাছে জমানো নেই, কারণ আমার কাছে যা সোনা গহনা আছে তা দিয়ে মাত্র 1 লক্ষ টাকা হবে। চলো আমরা বরং একবার দিয়ার শ্বশুর বাড়িতে যাই, কেননা ওদের কাছে তো টাকার অভাব নেই। আর ও যদি একবার শোনে বাবার শরীর খারাপ, তাহলে ও একবারই 5 লক্ষ টাকা দিয়ে দেবে। এই বলে প্রীতম এবং মেঘলা দিয়ার শ্বশুর বাড়িতে চলে যায়। দিয়া তখন তার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং স্বামীর সাথে বসে বসে কফি খায়। প্রীতম যখন তার বাবার অপারেশনের কথা জানায়, তখন রাহুল এবং দিয়া হাসতে শুরু করে। যেই বাবার শরীর খারাপ, অমনি ভিখিরিগুলো আমার কাছে 5 লক্ষ টাকা চাইতে চলে এসেছে। না গো বৌদি, আমি 1 টাকাও দিতে পারবো না। তুমি বরঞ্চ তোমার গরিব ছোট ননদের শ্বশুর বাড়িতে গিয়ে টাকা চাও। কিছুদিন আগে রাহুল কোটি টাকা খরচা করে বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চেঞ্জ করেছে, তাই আমার পক্ষে এখন 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। কালকে আমার একটা হীরার গহনা আসবে, তো সেটাই 5 লক্ষ টাকা দাম। তাই আমি এখন বাবার অপারেশনের জন্য টাকা দিতে পারবো না। তোমার কাছে আসাটাই আমাদের ভুল হয়েছে। তুমি যে এতটা স্বার্থপর সেটা যদি বুঝতে পারতাম, তাহলে আমরা কখনোই এখানে আসতাম না। আপগ্রেডেড মডার্ন কোটিপতি হওয়া ভালো, কিন্তু নিজের মনুষ্যত্ব হারিয়ে দেওয়া ঠিক নয়। এই বলে মেঘলা এবং প্রীতম সেখান থেকে বেরিয়ে যায়। তাদের কাছে কোনো উপায় থাকে না, তাই তারা বাধ্য হয়ে ঈশিতার শ্বশুর বাড়িতে যায়। এমন সময় ঈশিতা যখন তার বাবার শারীরিক অসুস্থতার কথা শোনে, তখন, বৌদি, তুমি আমাকে এতক্ষণ বলনি কেন? আমি বাবার জন্য সব করতে পারি। বিয়ের সময় বাবা আমাকে যা গহনা দিয়েছে সব তো বাবার টাকা দিয়েই কেনা। বাবার দাদা আমাকে যে গহনাগুলো দিয়েছিল আমি সব বিক্রি করে দেব, তা দিয়ে আশা করছি 5 লক্ষ টাকার বেশি পাওয়া যাবে। আর বৌদি, তোমার গহনা বিক্রি করতে হবে না। আর হ্যাঁ, আমিও বাড়ি তৈরি করার জন্য নিজের মাইনে থেকে কিছু কিছু টাকা জমাচ্ছিলাম। আমি আমার শ্বশুরমশাইয়ের চিকিৎসার জন্য সেই টাকাগুলো দিয়ে দেবো। সত্যি তোমাদের দেখে আমার আর কিছু বলার নেই। তোমরা যে এত ভালো মানুষ হতে পারো আমি ভাবতেই পারি না। আর ঈশিতা, তুমি ভাগ্য করে এরকম মাটির মানুষের মতো স্বামী পেয়েছ। দীপক এবং ঈশিতা তখনই সমস্ত গহনা মেঘলার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে মেঘলা শ্বশুরমশাইয়ের অপারেশন হয় আর সে সুস্থ হয়ে ওঠে। এমন সময় সবাই তাকে দেখতে গেলেও বদমাইশ কোটিপতি স্বার্থপর দিয়া তার বাবাকে দেখতে চায় না।
কারণ সে তখন সুইজারল্যান্ড, প্যারিস এবং বড় বড় জায়গায় ঘুরতে ব্যস্ত থাকে। অন্য একটা জায়গায় কোটি টাকা দিয়ে বাড়িও কেনে। এভাবেই টাকা পয়সার ব্যাপারে দিয়া যেন একেবারে বেহিসাবি হয়ে ওঠে। দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন ঈশিতা তার শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে বাপের বাড়িতে যায়। তারা যখন সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে, তখনই হঠাৎ করে দিয়া কাঁদতে কাঁদতে সেখানে গিয়ে উপস্থিত হয়। বৌদি, দাদা, বোন, তোরা প্লিজ আমাকে বাঁচা, না হলে আমি মরে যাব। প্লিজ আমাকে উপকার কর, না হলে আমি সত্যি বাঁচতে পারবো না। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার খুব বড় ভুল হয়েছে। আমাকে তোরা ক্ষমা করে দে, কিন্তু তোরা আমাকে বাঁচিয়ে নে। আরে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। আসলে দিয়ার স্বামীর ব্যবসা এবং তার অফিসের কারবার একেবারে ডুবে যায়, কারণ রাহুলের চরিত্র ভীষণই খারাপ। রাহুলের বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক নতুন সুন্দরী যুবতী মেয়ে চাকরি করতে যায়, কিন্তু রাহুলের স্বভাব যেহেতু ভালো নয়, তাই রাহুল তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু মেয়েটি রাহুলের টাকা ভয়াবহভাবে ধ্বংস করতে শুরু করে দেয়। এমনকি সেই অফিসের মেয়েটি রাহুলকে এখন ফাঁসিয়ে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করে। রাহুলের মান সম্মান এভাবে একেবারে ডুবে যায়। এমনকি তার কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংসের পথে এগিয়ে যায়। এরকম ঘটনা জানাজানি হওয়ার পর দিয়া কি করবে কিছুই বুঝতে পারে না। তাই সে কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে ছুটে যায়। আমি ওই লোকটার সাথে আর সংসার করতে চাই না। হতে পারে ওর কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু তাই বলে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে? এখন ওর ব্যবসা একেবারে ধ্বংস হয়ে গেছে। ওর কাছে একটা টাকাও নেই, কারণ ওই মেয়েটা ওকে ব্ল্যাকমেল করছে। তুমি তো ভালোই স্বার্থপর মেয়ে দেখছি। এখন যেহেতু তোমার চরিত্রহীন স্বামী গরিব হয়ে গেছে, তাই তুমি বাপের বাড়িতে দৌড়ে এসেছো। ছেড়ে দাও বৌদি। দিদি, তুই চিন্তা করিস না। তুই আমার বরকে গরিব বলে অপমান করেছিলিস। আমার স্বামীর এখন কাজে অনেক উন্নতি হয়েছে, ওর প্রমোশন হয়েছে, তাই তোর বরকে আমার বর টাকা দিয়ে হেল্প করতে পারবে। তোদের মধ্যে যা সমস্যা হয়েছে তোরা নিজেদের মধ্যে মিটিয়ে নে। এই কথা শুনে দিয়ার মাথা একেবারে নত হয়ে যায়। কয়েকদিন পর দীপক যখন রাহুলকে টাকা দিয়ে উপকার করে, তখন রাহুল সেই টাকা নিয়ে নেয়। রাহুল তার বউয়ের সাথেও সম্পর্ক ঠিক করে নেয়, কিন্তু তাদের যে এত বড় শিক্ষা হয় তারা সেটা কোনোদিনও ভুলতে পারে না। তাই তারা লজ্জিত হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। পিয়ালি এবং মধুমিতা ছিল প্রধান সাহেব প্রতাপবাবুর বাড়ির দুই বৌমা। নবাবপুর গ্রাম প্রধান সাহেব প্রতাপবাবুর অনুশাসনেই চলত। গ্রামবাসী সকলেই প্রধান সাহেবকে খুবই গণ্যমান্য ব্যক্তি বলে মনে করত, তাই সকলেই তার কথা মেনে চলত এবং তাকে সম্মান করত। প্রতাপবাবু খুবই রাগী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। তিনি তার ভুল সিদ্ধান্ত সকলের উপরেই চাপিয়ে দিতেন। তার ছোট বৌমা মধুমিতা 9 মাসের গর্ভবতী ছিল। প্রধান সাহেব তার নাতির মুখ দেখার আশায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। সে তার নাতির পৃথিবীতে আসার জন্য দিন গুনতে শুরু করেছিল। একদিন হঠাৎ করে মধুমিতার প্রসব যন্ত্রণা শুরু হয়। গ্রামের দাইমা এবং কিছু মহিলাকে মধুমিতার প্রসব করানোর জন্য ডেকে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর দাইমা একটা বাচ্চা কোলে করে নিয়ে আসে। প্রধান সাহেব, আপনার নাতনি মানে ছোট বৌমার মেয়ে হয়েছে। এই শুনে প্রধান সাহেব খুবই রেগে যায়। সে তৎক্ষণাৎ তার কিছু কর্মচারীকে সেখানে ডেকে বলে, এখন এই বাচ্চাটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমার বাড়িতে মেয়ে সন্তানের জন্ম আমি এটা কোনোদিনও মেনে নিতে পারবো না। একে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে জীবিত মাটির তলায় পুঁতে দিয়ে এসো। আমি এর মুখও দেখতে চাই না। নিয়ে যাও বলছি, না হলে আমি নিজে হাতেই একে শেষ করে ফেলবো। প্রধান সাহেবের কর্মচারীরা বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই যে তুমি দাইমা, আমার ছোট বৌমা যেন এই বিষয়ে কিছু জানতে না পারে। কি বললাম আশা করছি তুমি বুঝতে পেরেছো। দাইমা ভয়ে চুপ করে থাকে। কিছুক্ষণের মধ্যেই মধুমিতার জ্ঞান ফিরে আসে এবং সে তার বাচ্চার জন্য কান্নাকাটি শুরু করে। দাইমা, আমার বাচ্চা কোথায়? কোথায় আমার বাচ্চা? বলো, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চাকে আমার কোলে দাও। কোথায় রেখেছো ওকে? বলো। দিদি, তুমি কিছু বলছো না কেন? আমার বাচ্চা কোথায়? আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। তুই একটা মরা বাচ্চার জন্ম দিয়েছিলি। না, এটা হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আমি আমার বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি।
তোমরা মিথ্যা কথা বলছো। আমার বাচ্চা কোথায়? বলো আমার বাচ্চা কোথায়? দিদি তুমি বলো না, তুমি তো এখানেই ছিলে। ছোট, দাইমা ঠিকই বলছে, তুই একটা মৃত বাচ্চার জন্ম দিয়েছিলি। মধুমিতা কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না। সে তার বাচ্চাকে না পেয়ে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। সে এদিক ওদিক ঘুরে ঘুরে তার বাচ্চাকে খুঁজতে থাকে। মধুমিতা তার বাচ্চার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। তার এই কষ্ট দেখে পিয়ালি আর চুপ করে থাকতে পারে না। সে মধুমিতাকে সত্যি কথা বলে দেয়। না, এটা হতে পারে না। দিদি আমার বাচ্চার কাছে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমার মেয়ের কাছে নিয়ে চলো দয়া করে। আমি আমার মেয়ের কাছে যেতে চাই। চুপ কর, আস্তে কথা বল, কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। বাবা যদি জানেন আমি তোকে এটা বলে ফেলেছি, তাহলে বাবা আমাকেও মেরে ফেলবে। আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। পিয়ালি মধুমিতাকে গভীর জঙ্গলে নিয়ে যায়, যেখানে তার ছোট বাচ্চা মেয়েকে জীবিত অবস্থায় মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল। মধুমিতা, এই যে এখানে এখানে ওরা তোর মেয়েকে পুঁতে দিয়েছে। মধুমিতা কাঁদতে কাঁদতে মাটি খুঁড়তে শুরু করে। কিছুটা মাটি খোঁড়ার পরই সে তার বাচ্চা মেয়েকে দেখতে পায়। মধুমিতা তার মেয়েকে কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করে। চোখ খোল মা, চোখ খোল। আমি তোর কিচ্ছু হতে দেব না, তোর কিচ্ছু হবে না। আমি এসে গেছি, তুই এভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না। তোকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? হে উপরওয়ালা, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। মধুমিতা, শান্ত হ। 4 ঘন্টা ধরে তোর মেয়ে মাটির তলায় চাপা ছিল। এই কি করে বেঁচে থাকবে? তোর মেয়ে আর বেঁচে নেই। তুই পাগলামি করিস না, বাড়ি চল। মধুমিতা কোনো কথা না শুনে শুধু কেঁদে কেঁদে উপরওয়ালার কাছে প্রার্থনা করেই চলেছিল। হঠাৎ করে তার বাচ্চা মেয়ে কেঁদে ওঠে। মধুমিতা খুবই খুশি হয়। পিয়ালি অবাক হয়ে বলে, উপরওয়ালা তোর কথা শুনেছে। তাহলে 4 ঘন্টা ধরে মাটির তলায় থাকার পর কেউ কিভাবে বাঁচতে পারে? এটা উপরওয়ালার কৃপা ছাড়া আর কিছুই নয়। ছোট, তুই এক কাজ কর। তুই যদি তোর মেয়েকে বাঁচাতে চাস, তাহলে তুই এখান থেকে দূরে কোথাও চলে যা। না হলে ওই প্রতাপ তোর মেয়েকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। না, ওই নিষ্ঠুর লোকের বাড়িতে আমি আর কখনোই ফিরে যাব না। আমি ফিরে যাব কি করে? আমার বর কখনোই আমার কথা শোনে না, ওর বাবার কথা মতোই ও চলে। তাই এবার থেকে শুধুমাত্র আমার মেয়ের জন্য আমি বাঁচবো। এই বলে মধুমিতা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে তার মেয়েকে নিয়ে অনেক দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাই সে অজানা এক বাসে উঠে পড়ে। এদিকে মধুমিতার বর বিজয় তাকে পাগলের মতো খোঁজাখুঁজি করতে থাকে। মধুমিতাকে না পেয়ে সে খুব চিন্তায় পড়েছিল। বিজয়, তুই চিন্তা করিস না। আমার মনে হয় তোর বউ নিজের মেয়েকে হারিয়ে পাগল হয়ে গেছে, তাই ও ওই বাড়ি ছেড়ে চলে গেছে। যাক, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। প্রথমবারই মেয়ে সন্তানের জন্ম দিয়েছে, কোনো ঠিক নেই, আবারও হয়তো দ্বিতীয়বার মেয়েরই জন্ম দেবে। আমি তোর অন্য জায়গায় বিয়ে দেব, তুই নিশ্চিন্তে থাক। ওদিকে মধুমিতা তার মেয়েকে নিয়ে এক বড় শহরে পৌঁছে যায়। অচেনা শহরে সে তার ছোট্ট শিশুকে নিয়ে হেঁটেই চলেছিল। সে কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে কিছুই ভেবে পাচ্ছিল না। তার মেয়ে ক্ষুধা যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। মধুমিতা একটি মুদিখানার দোকানে যায়। দাদা, আমাকে একটু দুধ দেবেন? আমার মেয়েকে খাওয়াবো। খিদের জন্য আমার মেয়েটা ছটফট করছে। দয়া করে আমাকে একটু দুধ দিন। এখানে দয়াটায় কিছু করা হয় না। 30 টাকা দাও আর দুধ নাও। আমি এখানে সমাজ সেবা করার জন্য বসে নেই, বুঝেছো? আমার কাছে তো এখন একটা টাকাও নেই। আমি এই শহরে নতুন এসেছি। আপনি আমাকে দুধটা দিন, আমি 2-1 দিনের মধ্যেই আপনার টাকা দিয়ে দেব। কি বললাম, কথা কানে গেল না? আগে টাকা নিয়ে এসো, তারপরে যা ইচ্ছে নেবে। যাও যাও, এখান থেকে যাও। এই বলে দোকানদারটি মধুমিতাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। ঠিক সেই সময় সেখানে মদন নামে একটা লোক আসে। এই যে, মহিলাদের সাথে এরকম ব্যবহার করতে হয়? জানি না বাবা, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। 1 প্যাকেট দুধ বাচ্চার জন্য দিয়ে দিলে আপনার কি কম পড়েছে? তো জানি না কেন আপনাদের মধ্যে মানসিকতার বড্ড অভাব আছে। এই নিন 30 টাকা, আর নাকি 1 প্যাকেট দুধ দিয়ে দিন। মধুমিতা মদন নামে লোকটিকে খুব ধন্যবাদ জানায়। সে তার দুঃখের কথা সব জানিয়ে মদনকে একটা কাজের সন্ধান দেওয়ার কথা বলে। মদন সবকিছু জানার পর বলে, আপনি একদম ঠিক মানুষের কাছে সাহায্য চেয়েছেন। আপনার কোনো চিন্তা নেই। আমার একটা গরিব অসহায়দের জন্য সংস্থা আছে, আপনি আমার সাথে চলুন। ওখানে থাকলে আপনি কিছু কাজও করতে পারবেন, আর আপনার মেয়েকে আপনি ওখানে মানুষের মতো মানুষও করতে পারবেন। আসুন আমার সঙ্গে। মধুমিতা মদনের সঙ্গে যেতে থাকে। মধুমিতা ভাবতেও পারেনি যে এত সহজে কেউ তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সে মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে।
কিছুটা পথ যাওয়ার পর সেখানে সুচরিতা নামে একটি মহিলা আসে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ এই লোকটার সঙ্গে? তুমি জানো এই লোকটাকে? এই লোকটা একটা ভণ্ড ক্রিমিনাল। এ তোমার মতো অসহায় মেয়েদের বোকা বানায় আর তাদেরকে অন্য শহরে পাচার করে মোটা টাকা ইনকাম করে। পুলিশের খাতায় এর নাম আছে। এটা শুনে মধুমিতা খুব ভয় পেয়ে যায় আর মদন সুচরিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। এই একদম ফালতু কথা বলবে না। আমি কাউকে সাহায্য করছি, তোমার হিংসা হচ্ছে তাই না? আপনি একদম এনার কথা বিশ্বাস করবেন না। আপনি আমার সঙ্গে চলুন। আচ্ছা তাই, ঠিক আছে। তুই এমনি এমনি শুনবি না তাই তো? তুই আর কবে শুধরাবি বলতো? এভাবে আর কত মানুষের জীবন নষ্ট করবি? তুই ভালোই ভালোই এখান থেকে কেটে পড়বি নাকি আমি পুলিশকে ফোন করে ডাকবো? বল, কোনটা চাস তুই? তুই কিন্তু এটা ঠিক করলি না। এত ভালো একটা মাল হাতছাড়া হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই পাখিটা আমার খাঁচায় চলে আসতো। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। এই বলে মদন সেখান থেকে চলে যায়। মধুমিতা খুব ভয় পেয়ে গিয়েছিল। এটা শহর, বুঝেছো? তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি কোনো গ্রাম থেকেই এসেছো। এই শহরে কেউ কারণ নয়। মানুষ সবসময় অন্য কাউকে ঠকানোর জন্যই ওত পেতে বসে থাকে। দিদি, আমাকে সাহায্য করুন দিদি। আমি খুব বিপদে পড়েছি। আমি আমার মেয়েকে মানুষ করতে চাই। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমি কাউকে শহরে চিনি না। আপনি দয়া করে আমাকে একটা কাজ খুঁজে দিন। মধুমিতার জীবনের দুঃখের কথা শুনে সুচরিতার খুব মায়া হয়। তাই সুচরিতা মধুমিতাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সুচরিতার এই পৃথিবীতে কেউ ছিল না। সে নিজেই লোকের বাড়িতে ঝিয়ের কাজ করত এবং একটা ছোট্ট ভাড়া ঘরে থাকত। তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি কোনো বাড়িতে তোকে কাজে লাগিয়ে দেব। তোর মেয়েকে মানুষ করতে হলে তোকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আর আমাকে নিজে দিদি মনে করতে পারিস। আমি যতটা সম্ভব আমার তরফ থেকে তোকে সাহায্য করব। কিছুদিনের মধ্যেই সুচরিতা মধুমিতাকে কয়েকটা বাড়িতে কাজে লাগিয়ে দেয়। মধুমিতা লোকের বাড়িতে কাজ করতে থাকে। সে তার মেয়ের নাম রেখেছিল অমৃতা। সময়ের সঙ্গে সঙ্গে অমৃতা বড় হয়ে উঠতে থাকে। তাকে ভালো স্কুল কলেজে ভর্তি করার জন্য অমৃতা এক্সট্রা টাকা উপার্জন করার কথা ভাবে। তাই সে সেলাই স্কুলে ভর্তি হয়ে সেলাইয়ের কাজ ভালোভাবে শিখে নেয়। সে সারাদিন লোকের বাড়িতে কাজ করার পর সন্ধ্যাবেলা বাড়িতে সেলাইয়ের কাজ করত। দেখতে দেখতে 23 বছর কেটে যায়। অমৃতা এখন ওই শহরের বড় বড় গণ্যমান্য ডাক্তারদের মধ্যে একজন ছিল। মা, মাসি, এই বাড়িটা দেখছো? এই বাড়িটা হলো আমাদের। আমি এই বাড়িটা কিনেছি। আজ থেকে আমরা আর ভাড়া বাড়িতে থাকবো না। আমাদের নিজেদের স্বপ্নের বাড়িতে থাকবো। তোমরা দুজনে আমার পাশে থাকলে আমি আরো উন্নতি করতে পারবো। অমৃতার সাফল্য দেখে মধুমিতার চোখে জল চলে আসে। সে তার মেয়েকে নিয়ে খুবই গর্ব করত। সমাজেও মধুমিতা একজন ডাক্তারের মা হিসেবে খুবই মর্যাদা পেত। একদিন, মা, আজকে রাতে আমি হসপিটালেই থাকবো। আমার একটা আর্জেন্ট অপারেশন আছে। একজন পেশেন্ট এসেছে নবাবপুর গ্রাম থেকে। নবাবপুর গ্রামের প্রধান সাহেব প্রতাপ বাবুর ছেলে। ওনার লিভার খারাপ হয়ে গেছে। অনেক আশা নিয়ে আমার কাছে এসেছে। তুমি উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন আমি ওনার প্রাণ বাঁচাতে পারি। অমৃতার মুখে এই কথা শুনে মধুমিতা চমকে ওঠে। নবাবপুর গ্রাম, প্রধান সাহেবের ছেলে? অমৃতা, তুই এখনই আমাকে হসপিটালে নিয়ে চল তো মা, আমার খুব দরকার আছে। অমৃতা তার মাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালের বেডে বিজয়কে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখে মধুমিতার চোখে জল চলে আসে। বিজয় এবং তার পরিবার মধুমিতাকে দেখে চমকে ওঠে। মধুমিতা, তুমি বেঁচে আছো? আমি তোমাকে অনেক খুঁজেছি। তোমাকে পাগলের মতো খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি। বৌমা, তুমি কোথায় ছিলে? আজকে তোমার জন্য আমার ছেলেটার এই অবস্থা হয়েছে। তোমাকে হারিয়ে আমার ছেলেটা মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। ও তোমার জন্য নিজের জীবনটা শেষ করে ফেললো। আচ্ছা, তুমি এখানে কি করছো? আর তুমি কিভাবে খবর পেলে যে আমরা এখানে এসেছি? অমৃতা, এটা তোর বাবা বিজয়। তোকে তোর বাবাকে বাঁচাতেই হবে, যে করেই হোক। মা, তুই চেষ্টা কর। কি বলছো কি তুমি? এটা তোমার মেয়ে? তোমার মেয়েকে তো... না না, এটা হতে পারে না। এটা কে, সত্যি করে বলো। কি, আমার মেয়েকে তো আপনারা মেরে ফেলতে চেয়েছিলেন। আমার জীবিত মেয়েকে আপনারা মাটিতে পুঁতে দিয়েছিলেন। আর সেই মেয়ে এখন এত বড় ডাক্তার কিভাবে হয়ে গেল সেই চিন্তা করছেন, তাই না? আপনার লজ্জা করে না, তাই না? যে ছোট্ট নিষ্পাপ শিশুটিকে একদিন আপনারা হত্যা করার চেষ্টা করেছিলেন, সেই মেয়ের কাছে আজকে নিজের ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাইছেন। কেন? মেয়ে ডাক্তারের কাছে কেন এসেছেন? ছেলে ডাক্তারের কাছে নিয়ে যান। বৌমা,
আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি জীবনে অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো। মা অমৃতা, তোমার বাবাকে বাঁচিয়ে নাও মা। অমৃতা উপরওয়ালার নাম করে তার বাবার অপারেশন করে। কয়েক সপ্তাহের মধ্যেই বিজয় সুস্থ হয়ে ওঠে। প্রতাপবাবু সসম্মানে তার ছোট বৌমা ও নাতনিকে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। প্রতাপবাবু তার পাপের প্রায়শ্চিত্তের জন্য গ্রামে মেয়ে বাঁচাও মেয়ে পড়াও অভিযান শুরু করেন। সকলে মিলে একসঙ্গে সমস্ত কিছু ভুলে গিয়ে সকলে একই সঙ্গে বসবাস করতে থাকে।